ওয়েলকাম ইওর এডুকেশন নাম্বার 1 চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের মূল বিষয় হচ্ছে সংস্কৃত সাহিত্যের ভবভূতির নাট্য প্রতিভার পরিচয় দাও। এই প্রশ্নটি সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নটি খুবই পরীক্ষায় আসে, অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং তোমাদের খাতায় লিখে নিও। উত্তর: নিজের কাব্য প্রতিভার প্রতি সমকালীন পাঠকের অবজ্ঞার প্রদর্শন দেখে যিনি বলেছিলেন, নিরবধি কাল আর বসুধা বিপুল জন্মিতে পারে মম সমতুল। অর্থাৎ অনাগত ভাবিকালের উপর তার কাব্যের বিচারের ভার দিয়ে নিশ্চিন্ত হয়েছিলেন সেই শ্রীকণ্ঠ ভবভূতি সংস্কৃতি নাট্য সাহিত্যের আঙিনায় কালিদাসের পরেই একটি স্মরণীয় নাম। আত্মপরিচয়ে তিনি যেটুকু জানিয়েছেন তাতে বোঝা যায় বিদর্ভ দেশে পদ্মপুকুর নামক নগরে ব্রাহ্মণ বংশে তার জন্ম। তিনি বেদজ্ঞ ব্রাহ্মণ, শব্দ বিদ্যা পারদর্শী, ব্যাকরণ, অলঙ্কার, ন্যায় ও মীমাংসা শাস্ত্রে বিশেষ দক্ষ ছিলেন। তিনি উজ্জয়িনী নগরের সঙ্গে পরিচিত ছিলেন। কলহনের রাজতরঙ্গিনীতে ভবভূতিকে কান্যকুঞ্জের রাজা যশবর্মনের সভাকবি বলে চিত্রিত করা হয়েছে। ভবভূতি সম্পর্কে মোটামুটি এরূপ তথ্য মেলে। রচনাসমূহ: মূলত ভবভূতি রচিত 3খানি নাট্যগ্রন্থের সন্ধান মেলে: মহাবীর চরিত, মালতী মাধব, উত্তর রামচরিত। অনুমিত হয় এছাড়াও ভবভূতি আরও অন্য গ্রন্থ রচনা করেছিলেন, কারণ অন্যান্য কোষগ্রন্থ বা শ্লোকে ভবভূতি নামাঙ্কিত পাওয়া যায়। মালতী মাধব ভবভূতির প্রথম নাটক। এর বিষয়বস্তু লৌকিক ও কবিকল্পিত প্রেম মিলনের গতানুগতিক কাহিনী। বৌদ্ধ পরিব্রাজিকা কামোদকীর নীতিকৌশলে মন্ত্রী ভূরিবসুর কন্যা মালতীর সঙ্গে অমাত্য দেবারতের পুত্র মাধবের মিলন। মালতী মাধব নাটকের প্রধান ঘটনা। নাটকটি ঘটনাবহুল। এতে নায়ক নায়িকার হৃদয়গত প্রণয় চেষ্টার বর্ণনা প্রধান স্থান অধিকার করেছে। তবে নাট্যকার যে অদ্ভুত বীভৎস ও রৌদ্র রসের অবতারণা করেছেন তা অভিনব। একটি নাটকে একসঙ্গে এতগুলি রসের পরিবেশন ভবভূতির কৃতিত্বের পরিচায়ক। অবশ্য ঘটনার বাহুল্য, আকস্মিকতার প্রাধান্য নাটকটির নাট্যধর্মকে কিছুটা ক্ষুণ্ণ করেছে। এ নাটকে ভবভূতি বামাচারী তন্ত্র সাধনার বিষয়ে মূল্যবান তথ্য বিশ্বাসযোগ্যভাবে উপস্থিত করেছেন এবং বৌদ্ধ সাধক ও সাধকদের জনকল্যাণমূলক কার্যপ্রণালীও পরিচয়দানে সক্ষম হয়েছেন। পরিব্রাজিকা কামোদকী সংসার ত্যাগ করলেও লোককল্যাণে, বিশেষ করে নায়ক নায়িকার মিলনের প্রয়োজনে সাংসারিক কাজে লিপ্ত হতে দ্বিধা করেননি। তিনি তার 2 সহযোগী অবলোকিতা ও সৌদামিনীর সাহায্যে অসম্ভবকে সম্ভব করেছেন। এ ব্যাপারে কাপালিকদের মতো মহাযানী বৌদ্ধেরাও যে মন্ত্রবলে ও যোগবলের অধিকারিণী ছিলেন তা প্রমাণ মেলে সৌদামিনীর কার্যকলাপে। এছাড়া ভবভূতির কবিত্ব শক্তির পরিচয় এ নাটকে প্রকৃতির রূপ বর্ণনায়, বিশেষ করে বিন্ধ্য পর্বতের বর্ণনায় বিবৃত। মহাবীর চরিত। ভবভূতির দ্বিতীয় নাটক মহাবীর চরিত বা বীর চরিত। এটি রামায়ণাশ্রয়ে রচিত। এই নাটকে রামের সিদ্ধাশ্রমে প্রবেশ করে রাবণ বধের পর অযোধ্যায় ফিরে আসা পর্যন্ত ঘটনাবলী বিধৃত হয়েছে। এ যেন একখানি নব রামায়ণ। নাটকটি কৌমার পরশুরাম সংবাদ সংশ্লিষ্ট চরিত্র। আরণ্যক প্রকৃতি 7টি অঙ্কে বিভক্ত। এতে বাল্মীকি রামায়ণ বহির্ভূত কয়েকটি ঘটনার উল্লেখ পাওয়া যায়, যেমন বিবাহপূর্ব জীবনে বিশ্বামিত্র আশ্রমে রাম, সীতা ও লক্ষ্মণ উর্মিলার পূর্বরাগ প্রসঙ্গ, রাবণ কর্তৃক সীতাকে প্রত্যাখ্যান কিংবা রাবণ খচিত
মাল্যবান কর্তৃক পরশুরামকে হরধনু ভেঙে সংবাদ জ্ঞাপন ইত্যাদি। এছাড়া রাম কর্তৃক তারকাবধ, হরধনু ভঙ্গ করে সীতাকে বিবাহ প্রভৃতি ঘটনা রামায়ণে লক্ষিত। কিন্তু সমগ্র কাহিনীকে নাটকীয় রূপ দিতে ভবভূতি সংলাপের মধ্যে দিয়ে ঘটনার বর্ণনা করেছেন এবং নাটকের মূল দ্বন্দ্ব প্রতিহিংসা পরায়ণতা ও রামচন্দ্রের ধ্বংস সাধনে তার পরিকল্পনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। সব মিলিয়ে এ নাটকে ভবভূতি কিছুটা স্বাতন্ত্র্য দেখিয়েছেন। এছাড়া ভবভূতির প্রধান কৃতিত্ব বীর, অদ্ভুত, রৌদ্র ও ভয়ানক রসের পরিস্ফুটনে। জামদগ্ন পরশুরামের ক্রোধান্ধ মূর্তিটি ভবভূতির হাতে যথার্থভাবে অঙ্কিত হয়েছে। উত্তর রামচরিতে সীতা বিসর্জনের পর থেকে লবকুশের জন্ম, পিতার সঙ্গে মিলন ও সীতা এবং রামের পুনর্মিলন দেখানো হয়েছে। এ নাটকটি রামায়ণের উত্তরকাণ্ড অবলম্বনে রচিত। মূল ঘটনা রামায়ণ থেকে গৃহীত বটে, কিন্তু অনেক বিষয়ে ভবভূতির স্বকল্পিত। যেমন রামায়ণে যেখানে রাম সীতার বিচ্ছেদ ঘটেছে, ভবভূতি সেখানে তাদের পুনর্মিলনের বর্ণনা দিয়েছেন। কারণ ভারতীয় নাটকে মৃত্যুর প্রয়োগ নিষিদ্ধ, তাই নাট্যকার এ নাটকে সীতার পৃথিবী প্রবেশ না দেখিয়ে রামের সঙ্গে তার মিলনেই নাটকের পরিসমাপ্তি ঘোষণা করেছেন। উত্তর রামচরিত নাটকটিও 7টি অঙ্কে বিভাজিত। প্রথমাঙ্ক চিত্রদর্শন, অন্তঃসত্ত্বা সীতার চিত্র বিনোদনের জন্য চিত্রদর্শনের কাহিনী বর্ণিত। দ্বিতীয় অঙ্ক পঞ্চবটিতে রামায়ণ রচনার বৃত্তান্ত বর্ণিত। তৃতীয় অঙ্ক ছায়ায় রাম সীতার ভাব সম্মিলনের চিত্র অঙ্কিত। চতুর্থ অঙ্কে কৌশল্যা জনক যজ্ঞেতে লবের আবির্ভাব। পঞ্চম অঙ্কে কুমার বিক্রমে চন্দ্রকেতুর সঙ্গে লবের যুদ্ধ। ষষ্ঠ অঙ্কে কুমার প্রত্যাবিজ্ঞানে চন্দ্রকেতু ও লবের যুদ্ধ এবং সপ্তম অঙ্ক সম্মেলন এ ভবভূতির নতুন পরিকল্পনা। তিনি এখানে করুণ রসোচ্ছল রামায়ণের মিলনাত্মক পরিণতি দান করেছেন। এই অঙ্কে নাট্যকার নাট্য মধ্যে আর এক নাটকের অবতারণা করে অভিনেতা ও দর্শকদের একসূত্রে গ্রথিত করেছেন। তাই বলতেই হয় সংস্কৃত সাহিত্যে কালিদাসের পর নাট্যরচনায় ভবভূতির স্থান অতি উচ্চে। কারণ চরিত্র চিত্রণে ভবভূতি বিশেষ সার্থকতা দেখিয়েছেন। রাম সীতা লব কুশ তার হাতেই মহিমোজ্জ্বল হয়ে উঠেছে। আবার তার কবিত্ব শক্তিও বিশেষ প্রশংসনীয়। একই সঙ্গে বিভিন্ন রসের উদ্ভাবনে তার ক্ষমতা অপরিসীম। তার মতো আর কোনো নাট্যকার সংস্কৃত ভাষায় রচিত নাটকে একই সঙ্গে বীরু, করুণ ও শৃঙ্গার রস পরিবেশনে এমন সার্থকতা দেখাতে পারেননি। নাটকের ভিতরে নাটক প্রদর্শনের পরিকল্পনাটিও অভিনব। অতএব বিদ্যাসাগরের বক্তব্য উদ্ধৃত করে আমরাও বলতে পারি, ভবভূতির রচনা হৃদয়গ্রাহিণী ও অতি চমৎকারিণী। সংস্কৃত ভাষায় যত নাটক আছে, ভবভূতি প্রণীত নাটকত্রয়ের রচনা সে সকল অপেক্ষা সমধিক প্রগাঢ়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর তোমার বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করে দিও। এইরকম আর কোন ভিডিও লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর টেলিগ্রাম গ্রুপে যারা এখনও জয়েন হওনি তারা হতে পারো, ওখানে বললে আমার একটু সুবিধা হয়। আর সিলেবাসগুলো তোমরা একটু দিয়ে দিও টেলিগ্রাম গ্রুপে, তাহলে আমি সেই মতো রেডি করে দিতে পারবো।